হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ বলো তোমাদের বলো গত ক্লাসের এই প্রোগ্রেস গুলা বলো। গত ক্লাসে আমরা যে এই ক্লাসগুলা করালাম সেখানে আমাদের কোনো প্রবলেম আছে কিনা? ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেশনে কি কারো কোনো কনফিউশন আছে কিনা? ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেশন যে আমরা করেছি সেখানে একটা জটিল বিষয়, সেটা কি কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? তাহলে আমরা অন্যদিকে চলে যাব, হ্যাঁ? ঠিক আছে? জি স্যার। জি স্যার, নতুন কিছু শুরু করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এটাতে নতুন কারো কিছু আছে কিনা সেটা বলো। হ্যাঁ, যে এটা এই নাহলে আমরা অন্যদিকে চলে যাব, হ্যাঁ? সামনে আমরা আটকাবে ইয়া করব, হ্যাঁ? ওকে? কারণ এখানে আমরা কি করেছি এখানে? মনে আছে কারো? আমরা কি করেছিলাম? হ্যালো? স্ক্রিনে দেখা যাচ্ছে? যাদের কাছে বই আছে সেকশন 70 নাও। জি স্যার, দেখা যাচ্ছে। সেকশন 70 টা ইংলিশটা এই বের করো। সেকশন 70 ইংলিশটা বই কারো আছে? ইংলিশটা হলে ভালো হয়। সেকশন 70 সেকশন 70 তে কি আছে বলো? কারো কাছে বই আছে? এই সময় নষ্ট করো না। বলো যার কাছে যেটা আছে সেটা দিয়ে বলো। সেকশন 70 তে কারো কাছে কি এই বই কার কাছে আছে বলো? দয়া করে সবাই বলে দয়া করে, হ্যাঁ। শনিবার আসে ওগুলা ফাইলগুলো ভাগ করে ইয়া করতে হবে। বলো কার কাছে কি আছে বলো? বইটা কার আছে বলো না। সেকশন 70 তে কি আছে? মেয়েরা কথা বলো। মেয়েরা আছো? তোমরা লাইনে আছো? হ্যালো, শোনা যায়? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। তোমরা রেসপন্স করতেছো না কেন? মেয়েরা কি একজনও ক্লাসে নাই? মেয়েরা কোথায়? পরে ক্লাস শেষ করলে বলবো যে স্যার এটা বুঝি না। তানিয়া কি তুমি এই নাই? এখানে তো শো করতেছে। মৌসুমী কথা বলো না কেন? আছি স্যার, আছি স্যার, খুঁজতেছি স্যার। কি খুঁজতেছো? সেকশন 17 17 তো বলি না, 70। 70। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। বই কিনেছো কোন বই? ইংলিশ না বাংলা? ইংলিশটা কিনছি স্যার। ওকে, ইনকাম ট্যাক্স 70 বের করো। ওই যে মৌসুমী আক্তার
শ্রাবণী, মুক্তাদির কথা বলো না কেন? স্ট্রেঞ্জ ক্লাসে এসে মিউট করে বসে থাকবে। আহারে, এত অধঃপতন হয়ে গেছে তোমাদের। এত অধঃপতন হয়ে গেল। সিএ পড়তে আসি, তোমাদের এত অধঃপতন হয়ে যে ক্লাসে ঢুকে মিউট করে বসে আছো, কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই। বাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যদি হয়, তোমাদের ইথিক্স যদি এভাবে হয়, কিভাবে চলবে বলো? 70 বলো। ওই ইয়ে পেয়েছো? এটা এখন অন্য বসে আছে এটাতে। হ্যাঁ, তানিয়া পেয়েছো? বই পেয়েছো খুঁজে? না স্যার, পাই নাই স্যার। সেকশন 70 ধরতে পারতেছো না? এতক্ষণ লাগতেছে? ও মাই গড। সেকশন 70 জীবনে মনে হয় যেন প্রথম আসছে, কোনো বইটা উল্টায় দেখো নাই। ছেলেরা বলো, সুলতান মাহমুদ কি করেন? সুলতান মাহমুদ, জাহিদুল ইসলাম, মেহনাজ আহমেদ খান, তারিকুজ্জামান। পাইছি স্যার, পাইছি স্যার। বই আছে? স্যার বই আছে, এখন একদম হাতের কাছে নাই, অফিসে আছে। গুড, ভেরি গুড। তো তুই বাসায় আসো কেন? হেফাজতে চলে যাও, ক্লাস করবা বাসায়, বই রাখবা অফিসে। তোমাদের লজ্জা লাগে না কথাগুলা বলতে? তোমাদের লজ্জা আছে যে আজকে ক্লাস আছে, ক্লাসে বইটা এই অফিসে রেখে চলে আসছে, ক্লাসে ঢুকছে? এগুলাতে চেঞ্জ, আসলে স্ট্রেঞ্জ। অফিস থেকে তোমরা বাইরে আসলে তোমরা এগুলো যে এটা যে, হ্যাঁ বলো, তোমাদের যে রেসপন্স, তোমাদের যে কাণ্ড জ্ঞান, এই কাণ্ড জ্ঞান দিয়ে তোমরা কি করবা? হ্যাঁ, জাতিকে কলঙ্কিত করবা। হ্যাঁ, তানিয়া পেয়েছো এখন 70 সেকশন? এখনো ধরতে পারো নাই? সেকশন 70। স্যার 70 তো ওই ক্যারি ফরওয়ার্ড লস নিয়ে না? আমি সেটা বলে যাই তোমাকে, তো হেডিং কি আছে বই না, তোমরা সেকশন 70 ধরো। তোমরা সিএ পড়তে আসছো, বইটা উল্টায় সেকশন 70 বের করতে তোমাদের 10 মিনিট লাগে। হোয়াট এ স্ট্রেঞ্জ। তানিয়া বলো, স্যার, পেয়েছি স্যার। তানিয়া বলো। স্যার, পাই নাই স্যার। কেন পাচ্ছি না? আরে সেকশন 70 পারতেছো না, এটা কি ধরনের বই থেকে? সেকশন স্যার, এটা 70 সেকশন ছিল না? স্যার চিনি তো স্যার। এই যে এটা কি স্যার, ওই যে কে এম হাসান ওনার বই? আরে যেটা হোক না কেন, তুমি সেকশন 70 ধরো, যার বই আছে, ডাজন্ট ম্যাটার। তুমি সেকশন 70টা 70 এটা বের করতে পারতেছো না বই থেকে? তুমি কি ক্লাস 1-এ পড়ো না ক্লাস 2-তে পড়ো? এটা তো স্যার পড়ি, কিন্তু পারতেছি না। আরে এই তোমাদের এই নাচনালির সঙ্গে একটু থাকো একটা সঙ্গে। স্যার, পেজ নাম্বারটা কি একটু বলা যাবে স্যার? কত পেজ? তোমার কোন বই ইউজ করো আমি কেমনে বলবো এটাতে? আমি কি তোমার ইয়েতে আসছেন? না স্যার, ওই যে একজন পেয়েছে, ওনার কাছে জানতে চাচ্ছে, একটু কি পেজ নাম্বারটা বলা যাবে? হাস্যকর আমি তো আসলে। অন্য বই ইউজ করি, আমি তুমি 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 কার বই থেকে ইয়া করতেছো? কার বই? স্যার, কে এম হাসান। হ্যাঁ, তো কে এম হাসানের 560 পেজ উল্টাও, 560 পেজ। 560। এটা কত সালের আপডেট? এটা 24 সালের না 25 সালের? 25 সালের স্যার। হ্যাঁ, 560 তে ইয়া সেকশন কত নাম্বার আছে বলো তো? 560। স্যার,
সেকশন স্যার লেখা আছে 19, 21, 22। 560 তে জি স্যার। হ্যাঁ, তো সামনে যাও, আরো সামনে যাও, তো 21 22 এবারে সামনে যাও। 30, 32, 33। জি স্যার, পাচ্ছি এখন। Strange. হ্যাঁ, যাও। আর কে পেয়েছো? সুলতান মাহমুদ পেয়েছো? জি স্যার, পেয়েছি স্যার। জি, এবার স্যার। সেকশন 70 এসছে স্যার। কি লেখা আছে? 70 তে স্যার সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। তো বইটা কিনে তুমি এই যে এতক্ষণ পর্যন্ত সময়টা নষ্ট করলা, তো বইটা কিনে রেখেছো, সেকশন গুলো কোথা কি আছে এটা খুঁজে বের করতে পারতেছো না, তো তুমি বইটা কেন কিনেছো? সরি স্যার। আমাকে আপসেট বানায় ফেলতেছো তোমরা। এই ডিগ্রি পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে যদি এই কমন সেন্স নিয়ে চলো, সিএ তে তো তোমরা সিএটাকে প্রফেশনকে কলঙ্কিত করে ছাড়বে। শ্রাবণী নাই, কত অধঃপতন হয়েছে, ক্লাসে ঢুকে মিউট করে চলে গেছে। আরে জাতিরে, তোমরা এভাবে করে এই বাংলাদেশটাকে তোমরা তো ধ্বংস করে ফেলবে। ইস, তোমাদের তো মৌসুমী কোথায় অন হোল্ডে থেকে চলে গেছে। এই যদি জাতির নৈতিকতা হয়, তোমরা একটা শিক্ষিত, যে তাহলে কিভাবে যে দেশকে চলবে, দেশকে তোমরাই তো কলঙ্কিত করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। তোমাদেরকে এটার জন্য আমি কনগ্রেচুলেশন জানাই যে দেশকে কলঙ্কিত করবে, এটার জন্য কনগ্রেচুলেশন জানাই। হ্যাঁ, কি পড়াবো তোমাদেরকে? আমি একজন শিক্ষক মানুষ, এখানে আমার সাথে এসে ছাত্ররা চিটিং করতেছে, এরপরে বাস্তবে গিয়ে কি করবে সেটা তো জানি না। হ্যাঁ, বাস্তবতা গিয়ে জীবন চালানোর ক্ষেত্রে কি করবে, হ্যাঁ সেটা তো বোঝা যাচ্ছে এখানে। হ্যাঁ, ছোট ছোট অপরাধ থেকেই কিন্তু বড় বড় অপরাধগুলা মানুষ করে ফেলে। কেউ জন্মগ্রহণ যখন করে তখন কিন্তু খুনি হিসেবে জন্মগ্রহণ করে না। ছোট্ট একটা বাচ্চা নিষ্পাপ নিষ্পাপ হয়ে তোমার এই জন্মগ্রহণ করে, কিন্তু সেখানে আস্তে আস্তে তখন পরিবেশের কারণে অল্প অল্প ক্ষতি করতে করতে একসময় অনেক বিপদে চলে যায়। কি পড়াবো, কি পড়াবো তোমাদের অবস্থা দেখে, কি পড়াবো? মেহনাজ কি আসল লাইনে? মেহনাজ আহমেদ খান সাহেব কি লাইনে আছেন? কোনো কথা বলেন না কেন? রাশেদ, মুক্তাদির বলো, মুক্তাদির সেকশনটা পড়ো। Set off and carry forward of losses. Set off and carry forward losses subject to the provision of subsection to the loss determined in the respect of any head of any assessment year may be set off against the income of other heads of income in that assessment year. 2. Any loss as mentioned in the table below shall not be set off against income under any head or source other than income under the head or source, namely আর পড়ো না। ক্যাপিটাল লস, বিজনেস লস, লস ইন স্পেকুলেশন বিজনেস, লস অফ বিজনেস ইন টোবাকো বিজনেস। তাহলে আমরা জানলাম যে হেডিংটা আমরা আগে অর্থটা বুঝি। সেট অফ, দুটা ওয়ার্ড আছে এখানে, সেট অফ এন্ড 2 নম্বরে বলছে ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। তাহলে আমাদেরকে বুঝতে হবে আসলে এই সেট অফটা কি আর ক্যারি ফরওয়ার্ডটা কি, কিসের? লসের। ওকে, এবার আসল লস কি? লসটা কি কেউ বলতে পারবা? হোয়াট ইজ লস? বলো, শেয়ার করো। তানিয়া বলতে পারবা লসটা কি? তো যখন স্যার একটা বিজনেসের এক্সপেন্স তার ইনকামের থেকে বেশি হয় স্যার তখনই স্যার লস হয় স্যার। লস, গুড, ভেরি গুড, ভেরি কনগ্রেস, ভেরি নাইস কনসেপ্ট। এনিওয়ান? তানিয়া? না স্যার। দুর্বল, দুর্বল।
তোমার এই ইয়েতে দুর্বল, নেট কানেকশন খুবই দুর্বল। তানিয়া বুঝেছো ওই যে মুক্তাদির যে কি বলেছে? সাজিদ আহমেদ, তানিয়া ও কি বলেছে তুমি বুঝেছো? না স্যার। তো বলো স্যার, আমি তো বুঝি নাই সেখান থেকে। সে বলেছে একটা প্রতিষ্ঠানের এক্সপেন্ডিচার হলো 150 টাকা, সেলস রেভিনিউ হলো 100 টাকা, তাহলে কি হবে? কি হবে, রেজাল্ট কি হবে তানিয়া? জি স্যার। এক্সপেন্ডিচার 150 টাকা আর সেলস রেভিনিউ 100 টাকা, তাহলে এটার রেজাল্টটা কি হবে? 50 টাকা স্যার, মানে খরচ বেশি। এটাকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে, এই অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে এটাকে কি বলে? লস। লস বলে, হ্যাঁ। সেটাই তো, এটা হচ্ছে লস, এটা হচ্ছে লস। অন্যরা বুঝেছো? এখন বুঝেছো? যদি ইনকাম ইজ গ্রেটার দেন সেলস রেভিনিউ, সেক্ষেত্রে কোম্পানিতে লস হয়। তাহলে ইনকাম ট্যাক্সের লসের একটা অ্যাডভান্টেজ আছে আন্ডার সেকশন 70-তে। সেটা কি বলেছে? প্রথম বলেছে যে তোমার যে লসটা হলো, এই লসটা তুমি সেট আপ করতে পারবা। সেট আপ মানে অ্যাডজাস্টমেন্ট দিতে পারবে। কিভাবে? সে মনে করো এই বছর আমার লস হলো 50 টাকা, আগামী বছর যদি লাভ হয়, এই লাভের সাথে আমি 50 টাকা অ্যাডজাস্টমেন্ট করে দেব। মুক্তাদির বলো কি বলেছে? মানে স্যার আমাদের যে লস গুলো হয় স্যার, সেগুলো হচ্ছে আমরা আমাদের ইনকাম থেকে বাদ দিয়ে দেখাতে পারবো, যাতে আমাদের যে টাকাটা আমরা আসলে আর্ন করি নাই, সে টাকার উপর যাতে আমাদের ট্যাক্স দিতে না হয় স্যার। গুড, ভেরি গুড। এটা ফিউচারে এটা আমরা করতে পারবো, কখন কি কিছু জানি না এখন। শুধু বলছে যে এখানে তুমি সেট আপ করতে পারবে, অর্থাৎ এই বছর তোমার 50 টাকা লস হয়েছে, আগামী বছর যদি লাভ হয়, সে লাভের সাথে আমি সেট আপ করতে পারবো। ঠিক আছে, এইটা। এরপরে বলছে সেট আপ করতে পারবা, ইন এডিশন টু দ্যাট অন্যভাবে করতে পারবা। কিরকম? কারেন্ট ইয়ারে করতে পারো। যেমন আমাদের ইনকাম হেড কয়টা আছে? 7টা। 7টা। তাহলে 7টা ইনকাম হেড, একটাতে লাভ হলো আর একটাতে লস হলো, তাহলে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। বাট সাবসেকশন 2-তে বলছে যে ক্যাপিটাল লস, বিজনেস লস, স্পেকুলেশন, বিজনেস লস, টোবাকো, এগুলা কারোর সাথে সেট আপ করা যাবে না। তাহলে এক্সেপশনটা কি? যে যে এখানে টেবিলে যে 4টা বলেছে, এই 4টা কারোর সাথে অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। অর্থাৎ এই 4টা, তোমার যদি স্যালারি ইনকাম থাকে, তুমি স্যালারি ইনকামের সাথে এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না। এই 4টা, বাকিগুলা পারবা, বাকি যেগুলো আছে সেগুলো তুমি পারবা। তাহলে এটা আমাদের এক্সেপশন গুলো বলতে হবে। হোয়াট আর দ্য এক্সেপশনাল রিগার্ডিং সেট অফ লসেস, হোয়াট আর দ্য এক্সেপশন। ওকে, এটা তোমার সেকশন 70-তে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে একেবারে। দ্যাট ইজ এই সেকশন 70 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আজকের রিপোর্টটাকে কিভাবে ফাটাবা? শনিবার কি ওরা আসে? ওকে গুড, ঠিক আছে। ঠান্ডা মাথায় এগুলা চেঞ্জ করে ফেলো, চেঞ্জ করে প্রিন্ট করে কালকে ইয়ে করে দিও। হ্যাঁ, আজকে আর আর চেঞ্জ করতে দিও না, যা হয়েছে হয়েছে। হ্যাঁ, না না, রাখবে না, রাখবে না, রাখবে না, দিয়ে দাও। ওটা দিয়ে প্রিন্ট করে, আর আর সময় নেই, এগুলো দিয়ে প্রিন্ট করে চলে যাও। ওকে, তাহলে কি করবা তাহলে? এই
আবির এদিকে তোমরা থাকো 8:30 পর্যন্ত থাকো, হ্যাঁ ওই নাস্তা নিয়ে আসো তোমাদের জন্য। আজকাল কি থাকবে? ঠিক আছে, হ্যাঁ কাজ করতে। আচ্ছা তাহলে 3 জন করে নিয়ে আসো, দাও তোর যাও। কি আনবে? তাহলে আপনাকে জিজ্ঞাসা কর। তো ঠিক আছে, তাহলে এইটা এখন আমার সেকশন 70-তে হলো যে আমি লসটাকে সেট আপ করবো। তাহলে লসটা আমি বুঝলাম, লসটা কি। এরপর হলো যে এই লসটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব, অর্থাৎ আমার প্রফিটের সাথে লস কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব। এই 7টা হেডের ভিতরে এই 4টা হেড অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, বাট এগুলা করা যাবে। ক্যাপিটাল লসের সাথে ক্যাপিটাল লস তুমি অ্যাডজাস্টমেন্ট, ক্যাপিটাল লসের সাথে ক্যাপিটাল ইনকাম তুমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবা, বিজনেস লসের সাথে বিজনেস ইনকামের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবা, স্পেকুলেশন বিজনেস ইনকাম লস অ্যাডজাস্টমেন্ট করতে পারবা, আর টোবাকো বিজনেসের ইজ সেপারেটলি তুমি অ্যাডজাস্টমেন্ট করবা। অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। এরপরে ক্যারি ফরওয়ার্ড। ক্যারি ফরওয়ার্ডটা কি জিনিস? সে মনে করো এই বছর তোমার ওভারঅল কনসিডারিং 7 ইনকাম হেড তোমার লস হলো আফটার নেটিং অফ, যেটা আনঅ্যাডজাস্টেড লস বলি, আনঅ্যাডজাস্টেড লস বলি, সেটা হলো যে কি আনবা সবজি আর ওই যে ডাল নিয়ে আসো, দাও ডাল আর ইয়ে নিয়ে আসো, রুটি নিয়ে আসো, একটা করে দাও। 3 জনে তুমি বসিয়ে নকশা করো, আমার লাগবে না। হ্যাঁ, তো এখানে কি করবে বলো, কি বলেছি? আচ্ছা এরপরে আসো তাহলে। এরপরে আমি যদি 7টা হেডে যদি আমি অ্যাডজাস্টমেন্ট করতে না পারি, যদি আমার 50 টাকা থাকে, তাহলে এই মনে করো অ্যাডজাস্টমেন্ট করার পরে 50 টাকা থেকে গেল, তাহলে এই 50 টাকাটা আমি সামনের বছরে নেক্সট ইয়ার আমি ক্যারি ফরওয়ার্ড করব। সেই ক্যারি ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা কত বছর পর্যন্ত করতে পারবো ক্যারি ফরওয়ার্ডটা, সেটা ক্যারি ফরওয়ার্ডটা আমরা কত বছর করতে পারবো সেটা সাবসেকশন 5টা পড়ো, মুক্তাদির সাবসেকশন 5টা পড়ো। স্যার কোন পার্টটা স্যার? সেকশন 5টা পড়ো। Loss from any source, income of which is exempted from tax or taxed at a reduced rate but subject to minimum tax. আরে সাবসেকশন 5 করতে বলছি, তুমি কোথায় গেছো? সাবসেকশন 5, সেকশন 70 সাবসেকশন 5টা পড়ো। Answer 3 পড়ে ফেলছি। 5 নম্বর হচ্ছে স্যার, if the loss of any head of income in an assessment year cannot be fully set off with the income of any other source or head of income of that assessment year, such unadjusted loss may be carried forward to successive 6 assessment year for setting off. কি বুঝেছো এটা বুঝে বলো। স্যার মনে করেন যে কোনোটা যদি মানে সেই বছরে না করা হয়, তাহলে স্যার 6 বছরের মধ্যে করতে হবে, পরবর্তী 6 বছরের মধ্যে, পর বছর। এনি কোশ্চেন ফ্রম আদার্স? ওকে, ক্লিয়ার। কারো কোনো বোঝার কোনো মাথা ব্যথা নাই? আর এরপর আরেকটা এক্সেপশন আছে, সেকশন 71, ডেপ্রিসিয়েশনের জন্য কোনো ফিক্সড নাই। ডেপ্রিসিয়েশন তুমি কি করতে পারবে? ডেপ্রিসিয়েশনটা তুমি অ্যাডজাস্টমেন্ট না করার পরে তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবা। ঠিক আছে?
আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এরপরে আমরা একটা অঙ্ক করব কিভাবে ক্যারি ফরওয়ার্ড লসটা অ্যাডজাস্টমেন্ট করে এবং কিভাবে লসটা সেট আপ করে এবং ক্যারি ফরওয়ার্ড সেটা আমরা অঙ্ক করব। তার সাথে আমরা এখানে যেহেতু সেকশন 71 72 আছে, এখন 72টা আমরা পড়ে ফেলি। সেকশন 72 হলো যে অ্যাকাউন্টিং মেথড। এই অ্যাকাউন্টিং মেথডে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 প্রচুর চেঞ্জ এসেছে, প্রচুর চেঞ্জ আসতেছে, ঠিক আছে। এই চেঞ্জের ভিতরে প্রথম চেঞ্জটা হলো যে এখানে তোমার অ্যাকাউন্টিং মেথড আজকে একটা মেথড ইউজ করলে আগামীকাল আরেকটা মেথড ইউজ করলে সেটা করতে পারবে না সেকশন 2 অনুযায়ী। প্রথম সেকশনে বলেছে তুমি তোমার ইনকামটাকে অ্যাক্রুয়াল বেসিস রাখো, ক্যাশ বেসিস রাখো, যে কোনো বেসিস রাখো না, যে কোনো একটা হিসাব রক্ষণ পদ্ধতি তুমি ফলো করবে এবং এই হিসাব রক্ষণ প্রিন্সিপালটা বেসিস অফ অ্যাকাউন্টিংটা তুমি প্রত্যেক বছর চেঞ্জ করবে সেটা পারবে না। যদি চেঞ্জ করতে হয় তাহলে তোমার এনবিআর থেকে তোমাকে পারমিশন নিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যে অ্যাকাউন্টিং বেসিস অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা আমরা ফলো করি, যে আমরা এক বছর একটা করলাম সেটা করা যাবে না। ওকে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে এটার সাথে আরেকটা যেটা খুবই এটা কি বলবো, এটা হলো যে আসলে কনসিডারিং বাংলাদেশ এটা কতটুকু অ্যাপ্লিকেবল সেটা একটু চ্যালেঞ্জের বিষয়। যে বলেছে যে ইন জেনারেল তোমাকে আইএস এবং আইএফআরএস ফলো করতে হবে। আইএস আইএফআরএসটা কি জিনিস? এনিওয়ান? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল জিনিস? ফিনান্সিয়াল রিপোর্টিং কি স্যার এটা? এটা হচ্ছে কি এটা? এটা হচ্ছে স্যার আন্তর্জাতিক হিসাবমান, মানে যেই স্ট্যান্ডার্ড ফলো করে সব দেশ অ্যাকাউন্টিং রিপোর্টিং ইত্যাদি করে থাকে। ওকে, তো এটা কেন এনেছে? এটা হচ্ছে ল করে ফেলেছে তোমাকে আইএস এবং আইএফআরএস ফলো করতে হবে। এই আইএস এবং আইএফআরএস বাংলাদেশ অ্যাকাউন্টিং বোর্ড হচ্ছে আইসিএবি এবং এফআরসি এরা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছে। তার মানে কি, আইসিএবি এফআরসি এটা বাংলাদেশের অথরাইজড approved body to accept international accounting standard or international financial reporting standard ওরা অ্যাকসেপ্ট করেছে এবং ট্যাক্স অথরিটি এটাকে ল করে ফেলেছে যে আইসিএবি এফআরসি যে সমস্ত অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো রিপোর্টিং স্ট্যান্ডার্ড গুলো অ্যাকসেপ্ট করেছে এটা ল আকারে বলেছে এগুলো তোমাদেরকে ফলো করতে হবে। কি বুঝলাম আমরা? কি বুঝলাম? কি বুঝলাম? বুঝো নাই? আইএফআরএস আইএস অনুযায়ী অ্যাকাউন্টিং রেকর্ড রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আরো একটা এর সাথে অ্যাড করেছে যে এই সেকশন 73-তে যে তুমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রেখেছো, ঠিক আছে, ভালো কথা, আইএস ফলো করেছো, আইএফআরএস ফলো করেছো এবং সে অনুযায়ী তুমি তোমার ফিনান্সিয়াল রিপোর্ট তুমি তৈরি করবে। ওই ফিনান্সিয়াল রিপোর্ট গুলো এখানে 5 কোটি, এবারে অনেক চেঞ্জ আসছে তোমার 73-তে, ওই চেঞ্জটা দেখে নিও। আমিও তোমাদেরকে পড়াবো। ওই সেকশন 73-তে বড় একটা চেঞ্জ আসছে, ওই চেঞ্জ অনুযায়ী আমরা এই করব। তবে বেসিসটা হলো যে এখানে বেসিসটা হলো যে তোমার
কোম্পানি এবং যাদের যাদের 10 কোটি, এবার চেঞ্জ করে 10 কোটি টাকা করছে, 10 কোটি টাকা ঊর্ধ্বে টার্নওভার আছে, এই সমস্ত ব্যক্তি সংঘগুলার প্রত্যেকের আয় বসাতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা তোমার অডিট করাতে হবে। যেটা আসলে সত্যি খুবই ইম্পর্টেন্ট, যে অডিট ছাড়া কোনো ফিনান্সিয়াল রিপোর্ট এটা কোনো কাজে লাগাতে পারবে না। এবং সেটা কাকে দিয়ে করতে হবে? এক্সটার্নাল অডিটর দিয়ে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এক্সটার্নাল অডিটর দিয়ে এটাকে অডিট করাতে হবে। তাহলে একটা পার্টনারশিপ ফার্ম অথবা অ্যাসোসিয়েশনও তাকে অডিট করাতে হবে যদি তার কি টার্নওভার 10 কোটি টাকার উপরে হয়। এখানে 3 কোটি টাকা, ওইটা হচ্ছে 10 কোটি টাকার উপরে চেঞ্জ আসছে এখানে। আর কোম্পানি তো করতে হবেই, কোম্পানির কোনো লিমিট নেই, বাট অন্যদের লিমিট হচ্ছে 10 কোটি টাকার উপরে টার্নওভার, তাদেরকে অডিট করাতে হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা চ্যালেঞ্জ ফর স্মল কোম্পানির জন্য, এটা অনেক বড় চ্যালেঞ্জ। তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মাথা রাখবে, এবং এটা অনেক বড় চ্যালেঞ্জ হ্যাঁ বিজনেসের জন্য। এবার বলেছে যেটা আরো ডেঞ্জারাস, যে সেকশন 75 বলছে অসম্পূর্ণ বা ভুল হিসাব ইত্যাদি। এখানে যদি তুমি ইনকাম ট্যাক্স অথরিটির যেই গাইডলাইন দেওয়া আছে, এই তুমি চলে যাও, তুমি বসে আছো কি জন্য, তুমি চলে যাও। তো তুই চলে যাও এটাতে। আর এই শনিবারে এসে ওই কিছু টাইপ করবা, এখানে শনিবারে খোলা থাকবে, এখানে আজকে চলে বন্ধ করে দেবো না, হ্যাঁ। শনিবার এসে যে কোনো এক সময় এসে থাকবে এখানে, তুমি টাইপ শিখবা, যাও এখন চলে যাও, এখন চলে যাও। হ্যাঁ, তো এই বুঝাতে পারছে, এখানে অসম্পূর্ণ বা ভুল হিসাব যদি দেখাও, তাহলে এটার জন্য অনেক বড় পেনাল্টি আছে, অনেক বড় পেনাল্টি আছে এখানে। ওই পেনাল্টি গুলো, যে এখানে ইনকাম ট্যাক্স অথরিটি যে গাইডলাইনটা দেওয়া আছে, যে লটা দেওয়া আছে, এই ল অনুযায়ী যদি করা না হয় 70, 71, 72, 73, তাহলে এখানে অনেক বড় পেনাল্টি হ্যাঁ করার সংবিধান আছে, যেটা আগে ছিল না। তাহলে আমরা আজকে এই লসটা কিভাবে সেট আপ করে এবং ক্যারি ফরওয়ার্ড জানলাম, এবং অ্যাকাউন্টিং রেকর্ডের জন্য যে ইনকাম ট্যাক্স অথরিটি যে অনেক বড় ল করেছে সেটাও আমরা জানলাম। এগুলো লাইন বাই লাইন এবং A to Z পর্যন্ত তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? A to Z পর্যন্ত তোমাকে মুখস্থ করতে হবে, এটার কোনো বিন্দু মাত্র কোনো বিকল্প নেই। ওকে, এবার আসো, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যায়। জি জি স্যার। স্যার দেখা যায়। আচ্ছা, এখন এখানে দেখো যে ফাহিম টেক্সটাইলস লিমিটেড ওদের একটা ফিনান্সিয়াল পজিশন দিয়েছে, যে 2010 এবং 11-তে লস হয়েছে কত টাকা? 35,000। 11-12-তে লস হয়েছে কত টাকা? স্যার নীল না? লস হয় না, কিন্তু লাভ হয়েছে কত টাকা? 8,000 টাকা। 8,000 টাকা। 12-13-তে লাভ হয়েছে, লস আরো বেড়ে গেছে 2,000 টাকা, তাই না? আর 13-14-তে লস বেড়েছে কত? 25,000 টাকা। 14-15-তে লস না লাভ হয়েছে? 11,000 টাকা লাভ হয়েছে। 15-16-তে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে 13,000 টাকা। ওকে। আর 16-17-তে কি হয়েছে, লাভ না লস হয়েছে? 10,000 টাকা লাভ হয়েছে। লাভ হয়েছে, ওকে ফাইন। এবার আসো, এটা একটা জটিল অঙ্ক, তাহলে এটাকে আমরা সেকশন যে 70-তে আমরা পড়েছি, যে সেকশন 70-তে পড়েছি, এই গাইডলাইন অনুযায়ী আমরা এটাকে সলিউশন করব। আমরা কি করব?
সেকশন 70-তে যে ল পড়েছি সেই ল অনুযায়ী আমরা কি করব, এটাকে সলিউশন করব। ওকে, তো সলিউশন করি। এটাতে সেকশন 70-তে আমাদেরকে বলেছে যে ডিউরিং দ্য পিরিয়ডে তুমি 7টা হেড আছে এবং 4টা হেড ছাড়া বাকিগুলো তুমি অ্যাডজাস্টমেন্ট করতে পারে। বাট এখানে আমাদের কোনো 7টা হেড নেই, আমাদেরকে শুধু বিজনেস লসের কথা বলেছে। উপর বলছে ফাহিম টেক্সটাইলস লিমিটেড, এটা একটা বিজনেসের লসটি আমাদেরকে এক্সাম্পলটা দিয়েছে। অন্য ইনকাম প্রফিট গুলো আনে নাই। বাট আমরা জেনে নিব যে প্রিন্সিপালটা জানবো যে কিভাবে লসটা অ্যাডজাস্টমেন্ট করে এবং ক্যারি ফরওয়ার্ড করে। আমাদের মেইন থিম কি ছিল সেকশন 70-র? স্যার লস পরবর্তী 6 বছর প্রফিটের সাথে সমন্বয় করা যাবে। আমি সেটা বলিনি, যে সেকশন 70-র রিকোয়ারমেন্ট ছিল যে তুমি লস গুলো সেট আপ করবে, অ্যাডজাস্টমেন্ট করবে, এরপরে তুমি ক্যারি ফরওয়ার্ড করবে। তাহলে প্রথম হলো যে সেট অফটা, তাহলে 2010 এবং 11-র সেট অফটা করো। 2010 এবং 11-তে অন্য কোনো ইনকাম এখানে নাই, কিছু ফার্স্টে নাই, যেহেতু নাই সেটা আমরা ধরে নিলাম যে এটার লসটা, অন্য কোনো ইনকাম নাই, লসটা হচ্ছে কত 35,000। তো যেহেতু এখানে কি কোনো সেট অফ করার কোনো অপশন আছে? না স্যার। নাই। গুড, ভেরি গুড। তাহলে আমরা সেট অফ এখানে নাই, অপশনটা নাই, সেই জন্য আমরা সেট অফ করতে পারলাম না। তাহলে সেট অফের পর আমরা কি করব? ক্যারি ফরওয়ার্ড করব। গুড, ক্যারি ফরওয়ার্ড করব। তাহলে ক্যারি ফরওয়ার্ড করলে দেখো 2010-11-র যে এখানে লস আছে কত 35,000 টাকা। এই 35,000 টাকা আমরা 2011-12 ওপেনিং ব্যালেন্স হিসেবে আমরা ক্যারি ফরওয়ার্ড করেছি। দেখেছো? জি স্যার। জি স্যার। আমার সাথে রেসপন্স করতে হবে। ক্যারি ফরওয়ার্ড করেছি 35,000। ওকে, ফাইন। এরপর 2011-12-তে দেখো আমাদের ইনকাম হচ্ছে কত 8,000। তাহলে 8,000 সাথে আমরা সেট আপ করতে পারবো, যেহেতু সেম বিজনেস। 35-এর সাথে 8,000 অ্যাডজাস্টমেন্ট করি, আমাদের লস কত? লস কত 27,000 আমাদের? 27,000 টাকা। 27। রাইট। তাহলে এই যে আমাদের এই যে এই যে আমাদের ব্যালেন্সটা যে আছে, তাহলে অ্যাডজাস্টমেন্ট করার পরে আমাদের ব্যালেন্স কত? 27,000 টাকা। 2011-12 আমাদের ব্যালেন্স কত? 27,000 টাকা। ওকে, ফাইন। তাহলে এই 27,000 টাকা আমরা সেট আপ করেছি অ্যাকর্ডিং টু সেকশন 70, আর এটাকে ক্যারি ফরওয়ার্ড করব। ক্যারি ফরওয়ার্ড করলাম 2012-13-তে ক্যারিয়ার প্রোগ্রাম 27,000। এখন 2012-13-তে আমার লস হচ্ছে কত? কত? 2,000 টাকা। তাহলে এই লসের সাথে এটা কি বাদ দেব না যোগ করব? স্যার লসের যোগ সাথে করব। যোগ হবে। তাহলে 29,000 টাকা হয়ে গেল। তাহলে 29,000 টাকা ক্যারি ফরওয়ার্ড করলাম। এভাবে করতে 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 আমার লাস্টে 20,000 টাকা আনঅ্যাডজাস্টেড থাকলো। এখন প্রশ্ন হচ্ছে সেকশন 70-তে বলছে যে তোমার যে লসটা হবে এই লসটা তোমাকে ম্যাক্সিমাম তুমি 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবা। কি বলেছে লতে? ম্যাক্সিমাম 6 বছর ক্যারি ফরওয়ার্ড করতে পারবো লস। ওকে, তাহলে 35,000 তুমি কয় বছরের ভিতরে তোমাকে ক্যারি ফরওয়ার্ড এই অ্যাডজাস্টমেন্ট করতে হবে? 2016 এবং 2016-17 17-র ভিতরে 16-17 তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওকে, ফাইন। এবার দেখো তাহলে 35,000 আমি প্রফিট করতে পারছি কিনা, ক্যালকুলেটর নাও। এই যে 2016 এবং 17-র ভিতরে আমি কি 35,000 প্রফিট করতে পেরেছি কিনা, ক্যালকুলেটর নাও, যোগ করো, কুইক। পেরেছি স্যার। কত আমার প্রফিট কত হয়েছে? 42,000। গুড, ভেরি গুড। তাহলে 42,000 থেকে 35 বাদ দাও,
7,000। আর কত থাকে? 7,000 টাকা। আচ্ছা, তাহলে এই 7,000 টাকা আমি 12-13 থেকে 2,000 টাকা খাবো, ঠিক আছে? তাহলে আর কত হাজার টাকা থাকে? 5,000। ওই 5,000 টাকা 2013-14 কত লস হয়েছে? 25,000। 25 থেকে 5,000 টাকা বাদ দাও, থাকে কত? 20,000। ওই 20,000 টাকা কি ব্যালেন্স আছে? জি স্যার। তোমার শব্দ জি, হয় স্যার। কিসের? তোমার বাসার শব্দ হয় কিসে? এটা বন্ধ করো। কিসের শব্দ হয়? ওকে, তাহলে কি আমরা কি এই অঙ্কটা মিলাতে পেরেছি? অঙ্কটা কি বুঝেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে যদি আমরা ল বুঝে থাকি যে কোনো ম্যাথ আমরা সলিউশন করতে পারবো। এখন আমার 70 অনুযায়ী আমি অ্যাডজাস্টমেন্ট করলাম, অ্যাডজাস্টমেন্ট করে আমার ব্যালেন্স আছে কত? 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা কোন বছরের লস? স্যার 13-14। এবং তাহলে এটা কত বছরে গিয়ে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো? আপ টু হুইচ ইয়ার? স্যার 6 ইয়ার। 6 ইয়ার্স তো আছে। ইয়া বলো না, তাহলে হিসাব করো না, এখানে আরো 3 বছর, তাহলে 20 অর্থ 17, 18, 19, 20-এ গিয়ে তুমি 19-20 পর্যন্ত তুমি কি করতে পারবা? এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবা। তাহলে তোমাকে প্রশ্ন করবে যে আমার 35,000 আপ টু হুইচ ইয়ার ক্যান বি অ্যাডজাস্টেড? আপ টু 6 ইয়ার্স, সাকসেসিভ 6 ইয়ার্স। এবং এটাকে যদি করতে না পারো তাহলে এটা আর ক্যারি ফরওয়ার্ড করা যাবে না, বাট ডেপ্রিসিয়েশনটা আনলিমিটেড পিরিয়ডে তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবা। তাহলে দেখো অঙ্কটা তুমি মুখে মুখেও কিন্তু সলিউশন করতে পারবে। এবং এটাকে এরকম একটা প্রবলেম দিয়ে আমাদেরকে নেট রেজাল্ট 20,000 দিতে পারে, 30,000 দিতে পারে, 40,000 দিতে পারে। তাহলে তুমি এরকম দেখে দেখে মুখে মুখে তোমাদের অবজেক্টিভ প্রশ্নগুলো তোমাকে কিন্তু উত্তর দিতে হবে, বুঝতে হবে। তাহলে দেখো আমার সলিউশনটা দেখো এবারে। দেখো এখানে আমার টোটাল 35,000, 2,000, 25,000, আমার 62,000 লস হলো। তার ভিতরে লাভ হয়েছে 42। আমার এই যে টোটাল লস আমার 20,000 আছে আনঅ্যাডজাস্টেড, এটা আমরা 13-14 হয়েছে, এটাকে ক্যারি ফরওয়ার্ড আমরা নেক্সট ইয়ার আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাব, ঠিক আছে? তো এটা বিভিন্নভাবে এখানে সলিউশন দেওয়া আছে। তুমি যেহেতু অঙ্কটা বুঝেছো, বুঝলে তুমি বিভিন্নভাবে সলিউশন দিতে পারো। এটা নিয়ে কোনো আপত্তি নেই। প্রথম তোমাকে বুঝে নিতে হবে। এটা আমি তোমাদের জন্য মেইলে পাঠিয়ে দেব, ঠিক আছে? কেউ তো কোনো রেসপন্স করতেছো না, তো তাহলে এখানে কিভাবে তোমরা ইয়েটা করবে? তোমাদের এই প্রবলেম গুলো কিভাবে সলিউশন করবে? আচ্ছা, এখন আসো এখানে আরেকটা জিনিস মনে করি যে এখানে খুবই ইম্পর্টেন্ট, এই যে ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল লস। এই যে ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল লসটা গত ক্লাসেও আমি বলে দিয়েছি। আসলে এবার একটু রিমাইন্ড করে দিই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমার এখানে যে ক্যাপিটাল গেইন ক্যাপিটাল লস কিভাবে তোমরা এটাকে কি করবা, যে এই কিভাবে তোমরা ক্যালকুলেশন করবে, কিভাবে তোমার এটাকে তুমি রিপোর্ট করবে। তো আমার এখানে ক্যাপিটাল গেইনটা হলো যে যখন আমি কোনো একটা অ্যাসেট বিক্রি করে, আমার কোনো একটা অ্যাসেট যখন বিক্রি করব, এসিটা বন্ধ করে দে। রান্না করে ফ্যানটা বন্ধ করে দে। আমরা যখন
ভালো করে শোনো, আমরা আজকে ব্রেক দেব না, আমরা একাত্রে আমার আরেকটা মিটিং আছে, আমি 9টার সময় বন্ধ করে দেব। আচ্ছা, এরপরে দেখো আরেকটা হলো যে এখানে যে আমার এখানে যেই এই এই যে ক্যাপিটাল গেইনটা কি? আমি যখন একটা অ্যাসেট ক্রয় করব আর অ্যাসেটটা যখন বিক্রি করব, এই বিক্রি করতে গেলে আমার ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল লসের প্রশ্ন আসবে। এক্সাম্পল কিরকম? আমি একটা ক্যাপিটাল অ্যাসেট, এখন প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট কি? যেই অ্যাসেট আমার বেনিফিট দিবে মোর দেন এ ইয়ার, সেটাকে আমরা ক্যাপিটাল অ্যাসেট বলি। ওই ক্যাপিটাল অ্যাসেটটা যখন আমরা সেল করব, কোনো কারণে যদি আমরা সেল করি, সে সেল ভ্যালুটা যদি কস্ট থেকে বেশি হয়, তাহলে সেখানে ক্যাপিটাল গেইনটা হবে। আর সেল ভ্যালুটা যদি কস্ট থেকে কম হয়, তাহলে সেখানে ক্যাপিটাল গেইন হবে না, ক্যাপিটাল লস হবে। আবার অন্যদিকে যদি সেল ভ্যালুটা রিটেন ডাউন ভ্যালু থেকে বা বুক ভ্যালু থেকে যদি বেশি হয়, তাহলে সেখানে রেভিনিউ গেইনটাও হবে। আমার বুক ভ্যালু আছে, যেমন এখানে একদম আছে, বুক ভ্যালু আছে 80 টাকা, আমি সেল করেছি 130 টাকা, তাহলে এখানে রেভিনিউ গেইনও আছে। আবার অ্যাসেট কস্ট আছে 100 টাকা, বিক্রি করেছি 130 টাকা, তাহলে এখানে 30 টাকা হলেছে কি ক্যাপিটাল গেইন। তাহলে এই অঙ্কটার ভিতরে আমরা যে কথাগুলো বলেছি ডান পাশে ফর্মুলা দেওয়া আছে, এটা তোমাদেরকে আগের ক্লাসে পাঠিয়েছিলাম, তোমরা পেয়েছো কিনা জানি না, বাট এখানে এই ডান পাশে যেগুলো আছে এই অনুযায়ী ফর্মুলা দিয়ে যদি আমরা অঙ্কটা সমাধান করি, যে হাউ টু ক্যালকুলেট ক্যাপিটাল গেইন অর লস and how to calculate revenue gain or loss and overall এগুলাকে আমরা কে বের করব। আচ্ছা, এবার দেখো এখানে যদি আমরা ক্যাপিটাল গেইন বের করি, আমাদের ফর্মুলা হলো যে অ্যাসেট সেল ভ্যালু মাইনাস কস্ট প্রাইস। আমাদের অ্যাসেট সেল ভ্যালু ইজ 130 আর কস্ট প্রাইস ইজ 100, তাহলে 30 টাকা ইজ ক্যাপিটাল গেইন। ওকে, এরপরে আসো যে আমাদের ফর্মুলা আছে যে রেভিনিউ গেইনটা কিভাবে বের করা হয়, অ্যাসেট সেল ভ্যালু মাইনাস ক্যাপিটাল গেইন মাইনাস রিটেন ডাউন ভ্যালু। তো if we do the sum 130 minus written down value for 80 minus capital gain 30, তাহলে আমাদের কত 20 টাকা হবে আমাদের রেভিনিউ গেইন। তাহলে টোটাল ফর্মুলা হলো যে 130 মাইনাস 80 টোটাল 50 ভিতরে 30 টাকা ক্যাপিটাল গেইন, 20 টাকা হলো যে রেভিনিউ গেইন। বুঝাতে পারছি? ইয়েস স্যার। কারো কোনো না বোঝার কোনো কিছু আছে? আবার একটু বলবেন? বলো, কেউ তো কোনো রেসপন্স করতেছো না, আসলে তোমাদের ক্লাস করার আসলে কোনো আর দরকার নেই। হ্যাঁ, ক্লাসের যদি কোনো এই টেস্ট না থাকে, ক্লাসে যদি কোনো প্রয়োজনীয়তা না থাকে, তাহলে ক্লাসটা কেন করবা? বুঝছো? ওকে, স্যার একজন একটু আরেকবার বোঝাতে রিকোয়েস্ট করেছিল। হ্যাঁ, সেটা হলো যে আমার ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল লস, রেভিনিউ গেইন, রেভিনিউ লস, হাউ টু ক্যালকুলেট সেকশন 57 অনুযায়ী, সেকশন 57 থেকে 61 পর্যন্ত এখানে লতে বলা আছে যে কিভাবে ক্যাপিটাল গেইন, রেভিনিউ গেইন ক্যালকুলেশন করব। এখানে ডান পাশে কতগুলা ফর্মুলা দেওয়া আছে, বাম পাশে একটা এক্সাম্পল দেওয়া আছে। ফর্মুলার ভিতরে আমার ক্যাপিটাল গেইন
ক্যাপিটাল লস। ক্যাপিটাল গেইন হবে যদি আমার একটা অ্যাসেট যখনই বিক্রি করব সেই বিক্রয় ভ্যালু যদি কস্ট থেকে বেশি হয় তাহলে আমার ক্যাপিটাল গেইন হবে। আর যদি বিক্রয় ভ্যালু অর্থাৎ সেল প্রাইস যদি কস্ট থেকে কম হয় তাহলে সেখানে লস হবে। রেভিনিউ গেইনটা কখন হবে যদি আমার রিটেন ডাউন ভ্যালু থেকে এই বেশি বিক্রি করি সেখানে আমার রেভিনিউ গেইনটা হবে। আর যদি বুক ভ্যালুর নিচে বিক্রি করি তাহলে আমার লস রেভিনিউ লস হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন দেখি আমাদের এখানে ক্যাপিটাল গেইন বের করি। আমার অ্যাসেটটা এটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমার এখানে অ্যাসেটটা বিক্রি করেছে 130 টাকা, এটার কস্ট ছিল 100 টাকা, তাহলে ক্যাপিটাল গেইন 30 টাকা। আর এখানে ডেপ্রিসিয়েটেড ভ্যালু বা রিটেন ডাউন ভ্যালু আছে 80 টাকা, আর অ্যাসেট বিক্রি হচ্ছে 130 টাকা, তাহলে 130 থেকে 80 গেলে 50 টাকা। এই 50 টাকার ভিতরে রেভিনিউ ক্যাপিটাল গেইন আছে 30 টাকা, বাকি 20 টাকা হচ্ছে রেভিনিউ গেইন। রেভিনিউ গেইনটা কিভাবে? কস্ট প্রাইস মাইনাস রিটেন ডাউন ভ্যালু, এই যে 20 টাকা। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, গুড, এটা তাহলে বুঝে গেলা। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এটা যদি এটা বাদ দেওয়ার কোনো স্কোপ নেই, এটা এটা তোমার বাদ দেওয়ার কোনো স্কোপ গুলা নেই। ঠিক আছে? আচ্ছা, আসো এবারে। তাহলে আমরা আজকে ইম্পর্টেন্ট কটা সেকশন পড়লাম, এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট সেকশনে চলে যাব। সেটা হলো, সবাই বইটা বের করো, সেকশন 86। সেকশন 86 আমাদের পার্ট 7, সেকশন 86 হেডিংটা পড়ো। সেকশন 86 হেডিংটা কি? এই পড়ো না, এটা পড়ো। বই বের করেছো? বই বের করেছো? আল্লাহ আল্লাহ, বই বের করো, তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। Deduction of tax at source from income from employment. A person responsible for payment of any employment under the head income from employment to a pay shall, at the time of making such payment, deduct tax on the amount so payable at a rate representing the average or the rates applicable to the total income of the payee under that head. আসসালামু আলাইকুম। আপনি মনে হয় বাইরে আছেন, তো যাও, আমি কি একটু 1 মিনিট কথা বলতে পারি? আ-
আর সি আরে ভাই ভাই সি 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 এটা 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 ভাই এত ঝামেলা করেন না তো। আমরা আমরা রেডি হয়ে গেছি। ডান। ওকে স্যার, আলহামদুলিল্লাহ ডান। আচ্ছা, কাজের কথা বলি। এখন কি জেনেছেন মাশাআল্লাহ আরিফিন কয় তারিখে আসতেছে? আহ, ও ও ও ও ও টিকিট করে ফেলছে ইনশাল্লাহ, টিকিট করে ফেলছে অলরেডি। কাতার এয়ারও যে আসতেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ এই 14 তারিখ না 15 তারিখে এসে পৌঁছবে ইনশাল্লাহ। আমি টাইম এবং সবকিছু বলবো। না, ওই যে ওইদিকে 21 তারিখে যাবে, ওইদিকে 21 তারিখ। আমরা তোমাকে মিনিমাম 1 মাস থাকতে এই কন্ডিশন দিয়ে দিয়েছি, যার জন্য সে ওইদিকে বললাম বাবা। হ্যাঁ, রাইট রাইট। ও 22 তারিখে যে ক্লাস শুরু হবে, 22 তারিখ থেকে ফিজিক্যাল ক্লাস শুরু হবে, এই জন্য আমি ওই ম্যান্ডেটে বলছি 1 মাস তোমাকে থাকতে হবে। তো সেই জন্য সে ওইদিকে 1 মাস সময় দিয়েছে যে ঠিক আছে বাবা, এক মাস। এই যে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এটা কাতারেও যে আসতেছে, আমি বললাম যে কিপটামি করিস না, ভালো এয়ারলাইন্সে আসো। কাতারে যে করে ফেলছে ইনশাল্লাহ। এটা একদম ভোর রাতে আসে পৌঁছবে, 2টার সময় আসে পৌঁছবে সকালবেলা, মানে ভোরবেলা আর কি, ভোরবেলা 2টার সময় আসে পৌঁছবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল একটা। ইনশাল্লাহ রহমতে এটা সব হয়ে গেছে। এখন আগামীকালের প্রোগ্রাম যেটা হলো যে এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা প্রিপারেশন নিয়ে নিছে এই এই 2 বোন, আমার ওয়াইফ, আমার এই শালি, আমার মেয়ে, ওরা যা যা প্রিপারেশন নিছে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে আপনি টেনশন করেন না। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে আফারে আর আমার মেয়েটাকে একটু কষ্ট কম দেন। ওরা বাসার ভিতরে গরম, প্রচন্ড গরম। আচ্ছা, তো যাও এটাতে যেন হ্যাঁ অসুস্থ যেন না হয় এই গরমের ভিতরে, এটার করে অসুস্থ না। কারণ আমাদেরকে আল্লাহর রহমতে আমাদেরকে সুস্থ থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ আমাদের আসল কাজ হলো যে আমরা বিয়েটা যেন সুন্দর মতো করে যেন আমরা সুস্থ থাকতে পারি। অযথা আমরা এটা যেন ছোটখাটো ইস্যু নিয়ে যেন আমরা বাইরে গিয়ে ঘোরাঘুরি করি, যেটা যেন আমাদের, কারণ ওয়েদারটা খুব এটা একটু বলে দিন ইনশাল্লাহ। এটা নিয়ে করো। এবং ছেলেও বলেছে তোমরা অযথা এটার জন্য এই গরমের ভিতরে বেশি অসুস্থ হওয়ার কোনো দরকার নেই, কারণ বাংলাদেশে আল্লাহ না করুক কোনো একটা এটা হলে তখন তো আমাদের আসল কাজটা বরবাদ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ ভাই। যতটুকু পারি ঘরের ভিতরে থাকি, এটা থাকলে বেটার, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে ওই আমাকে একটু বলেন তো, আমি যদি বাংলা মোটর থেকে ফ্লাইওভারে উঠি তাহলে কি আমি এই নামবো গিয়ে কোথায়, ফ্লাইওভার দিয়ে? মগবাজার। আ- আ- এরপরে আবার ফ্লাইওভার যদি উঠি, আরো যদি আচ্ছা রামপুরা নামবো, রামপুরা নামবো। হ্যাঁ, না না, আমি একটু বুঝিনি। আমি যখন সেকেন্ড টাইম এই যে ওভারব্রিজে উঠবো, তখন ওভারব্রিজ একদম শেষ হয়েছে কোথায়? চিনি চিনি চিনি। ওখানে নামে ওখানে সামনে সোজা যাব। হ্যাঁ, হাতের বামে রাম। ওকে 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 ফাইন। ওকে, বামে টার্ন করব, বামে টার্ন করব। ওকে 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 ডান, অসুবিধা নাই, অসুবিধা নেই, একদম সোজা
কাঁচা বাজার দিয়ে ঢুকলে হাতের বামে যাব, গেলে আমরা এই যে ওকে ও বুঝছি। বুঝছি, ডান দিকে হলো যে ওয়াপদা রোড, বাম দিকে হলো যে ওমর আলী লেন। ওকে, 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 ঠিক আছে, ঠিক আছে, ডান, 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 ওটা অসুবিধা নাই, ওটা অসুবিধা নেই, এটা আছে। আর কিছু ওকে, ডান, আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। হ্যাঁ, এটা হয়ে গেছে। ওই কাঁচা বাজারটাই আমি তো ম্যাপে দেখেছি, তো ওই যে কাঁচা বাজারটাই কাঁচা বাস। বুঝছি, 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 ঠিক আছে, বুঝছি। ওকে, ওকে, ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, টেনশন করো না, আর কিছু লাগবে না। হয়ে গেছে। আমি ওই রোড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কথা এটুকু রইলো, ইনশাল্লাহ। একেবারে নামাজ পড়ির সাথে সাথে, না মাগরিব নামাজ পড়ির সাথে সাথে রওনা দেব। কারণ কালকে তো মনে করেন একদম আমরা রেডি হয়ে মাগরিব নামাজ পড়বো, পড়ে রওনা দেব। কারণ কালকে তো রোড গার্ড ফ্রি থাকবে আশা করতেছি। তারপর আমরা দেরি করব না, দেরি করব না, দেরি করব না। জি, না ঠিক আছে। আমরা 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 মনে করেন ওই যে একাত্রেই আসবে আমাদের চলে আসবে, ও কোনো অসুবিধা নেই। আমি ওই যারা আসবে তাদেরকে আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। তাহলে ফাইনাল। আর টেনশন করে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা যত তাড়াতাড়ি হোক, হয়তোবা যদি এইখানে যদি একটা টিম মাগরিব নামাজের আগে আসতে পারে, আসলো। আর আরেকটা টিম আসলো, সেটা কোনো অসুবিধা নেই। একটু আগে আসতে পারলে একটু বসে গল্প গুজব করা যাবে, ইনশাল্লাহ। আসবে, আসবে, আসবে। না ওরা ওই যে ইউটার্ন, না ওরা হাতিঝিল দিয়ে সোজা এসে ওই যে সামনে ইউটার্ন নিবে, পশ্চিম রোডে পশ্চিম দিকে চলে যাবে। কোনো ব্যাপার না। আমি ওই যে ম্যাপ দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, একদম ইজিলি চলে আসতে পারবে। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ওদিক থেকে এসে ইউটার্ন নিয়ে আপনার ওই যে এখানে ঢুকে যাবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কাঁচা বাজার ওখান দিয়ে ঢুকে যাবে, মালিবাগ কাঁচা বাগান দিয়ে ঢুকবে, ইনশাল্লাহ। কোনো অসুবিধা নেই। সরি, রামপুরা কাঁচা বাজার। ওই যে কাঁচা বাজার আমি, হ্যাঁ, করে অসুবিধা নাই। এটা আমি আমি অ্যাড্রেস দিচ্ছি। না, এই যে রামপুরা কাঁচা বাজার, এই যে রামপুরা কাঁচা বাজার আমি লিখে রাখতাম। আমি অ্যাড্রেস এখনো সবাইকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে। এটা রইলো ইনশাল্লাহ। আর আর কোনো কিছু না, ইনশাল্লাহ। তারপরে লাগলে কালকে সকালবেলা ফোন দেবো না, ইনশাল্লাহ। ঠিক আছে, বাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, পরে কালে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, কি হয়েছে? আল্লাহ রে, আল্লাহ। এখন তো 8:30 বাজে নাই, এখন কিন্তু পৌঁছাতে। তো গাড়ির কি সমস্যা আছে? গাড়ির কি সমস্যা?
ওকে ডাকো লাইন থাকো। সদীপ কাকা, আচ্ছা ড্রাইভার পেয়েছস? ড্রাইভার কোথায়, কি আগেরটা আসছে? আচ্ছা আচ্ছা, একটা ড্রাইভার ভালো আছে, একটু বয়স্ক, ওই যে আমার আগে প্রাইম ফাইন্যান্স ছিল, যে ওটাতে আমি তো আর ভুলে গেছি, ওর সাথে কথা বলা যায় কিনা, কারণ ওই ছেলে চাকরি খুঁজতেছিল, আমার এখানে আসতে ইন্টারেস্টেড, বাট ওটা একটু বয়স্ক, ওই যে একটু হোঁশ কম থাকে আর কি, বাট একটু বয়স্ক, ওই বেয়াদরবিজি করে না বা এরকম ছিল আর কি, এখানে থাকতো তোমার এখানে এই যে মোহাম্মদপুরে থাকতো। দেখো এই কতটুকু করে দেখো না, তারপর আসতে দেখি এখন না, ঠিক আছে, না ঠিক আছে, অসুবিধা নেই, এখানে মনে করো এটা বাসাতে কয়জন যায়, যা অসুবিধা না, তোমার গাড়ি নিয়ে যাব, অসুবিধা হবে না, ওখানে গাড়ি রাখা আছে, এটা তো খুশির বিষয়। আর এখানে তোমাকে তো আত্মীয় স্বজনকে ডিস্টার্ব করবো না, কারে ডিস্টার্ব করবো, তোমার শাশি বলে যে গাড়ি টাড়ি, আমাদের গাড়ি আছে তো, সদীপের গাড়ি ইউজ করতে পারবা, তানিমের গাড়ি ইউজ আছে, আর লাগলে ভাড়া করবো, অসুবিধা কোথায়? এটা নিয়ে তো ওরিড হওয়ার কোনো কারণ নাই, একজনকে তো সেটা আর কি, বাড়ি কাটা কেন করবো আমরা এখান থেকে তো, আর এখানে তো আমরা কোনো ফ্যামিলিকে দাওয়াত দিই না, কামাল শাশু একা আসবে, তারপরে বাবু নিয়ে আসবে, আচ্ছা ঠিক আছে, গুড গুড, এটা ঠিক আছে, আমি ইয়াকে তাহলে আমরা একাত্রে যাব। এটা হলো যে ওই ওভারব্রিজ থেকে নামলেই একটু সামনে গেলে হাতের বামে, একদম সহজ, একদম ইজি, একদম ইজি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা না, আমি তোমাকে একদম এটাতে, না ইনশাল্লাহ দেখা যাবে, আমি বাসা যাই, হ্যাঁ ঠিক আছে, বাসা যাই দেখি ওরা কারা যাবে, ওটা কালকে সকালবেলা আমি কনফার্ম করো, ডোন্ট। হ্যাঁ ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো অসুবিধা, থ্যাংক ইউ, এটা বলে রাখো, এটাতে আমরা তো যাব একদম জাস্ট রেডি হয়ে মাগরিব নামাজটা পড়ে রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ, বুঝছো? কারণ এটা দেরি করবো না, কারণ ওরা আসতে আবার দেরি হয়ে যায়, বোঝো না এটাতে, কারণ যাতে যানজট আছে, সমস্ত কিছু আছে, আর ওখানে তো বেসিক্যালি একটু আত্মীয় স্বজনের সাথে পরিচয় বা কথা বলা, তাই না? এখন যদি রাতের 9টার সময় গিয়ে, তাহলে আর কি কথা বলবো, তাই না? এটা পরিচয় হওয়া, এটাতে করা আর কি, হ্যাঁ, অন্য কিছু না এগুলা নিয়ে, হ্যাঁ ঠিক আছে, আর ইনশাল্লাহ আর এটা তো আছে, আর 20 তারিখে ইনশাল্লাহ তোমাদের পুরা ফ্যামিলির, তারপর তোমার আম্মার সহ যাবে, হ্যাঁ ইনশাল্লাহ, তখন 20 তারিখে এটা, হ্যাঁ রাফি ওই 15 তারিখের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ, টিকিট করে ফেলছে অলরেডি, কাতারে উঠেছে, হ্যাঁ করে ফেলছে অলরেডি ইনশাল্লাহ, হ্যাঁ 15 তারিখের দিকে আসবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে কালকে আমি কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ সরি, তোমাদের ইয়েতে করলাম, হ্যাঁ তাহলে এখন আসো, এখানে আমাদের চ্যাপ্টার হলো যে পেমেন্ট অফ ট্যাক্সেস চ্যাপ্টার 1, এটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। সবার কাছে বই আছে? সবার কাছে বই আছে? জি স্যার। আছে, তাহলে এই বইতে দেখো, এখান থেকে আমাদের এখন আমরা ইনকাম ট্যাক্সের যে প্রসেস আছে, সালাউদ্দিন চলে যাও, ইনকাম ট্যাক্সের সাইকেল আছে, সেই সাইকেল অনুযায়ী কিন্তু, হ্যাঁ আমরা ডেফিনেশন গুলো শনিবারে এসে সবগুলো একটা ফাইলগুলা রিভিউ করছো করে, আমি আসে রিভিউ করবো না, হ্যাঁ সবগুলা, হ্যাঁ আমাদের এখানে সাইকেল অনুযায়ী আমরা ডেফিনেশন পড়েছি, ইনকাম ট্যাক্সের এই অ্যাডমিনিস্ট্রেশন পড়েছি, ইনকাম ট্যাক্স অথরিটি গুলো পড়েছি, তারপরে আমরা ইনকাম হেড গুলা পড়েছি, তারপরে আমরা কিভাবে ইনকামগুলো কিভাবে ক্যালকুলেশন করে সেটাও আমরা পড়েছি। এরপরে আমরা হেড গুলাতে কিভাবে ক্যালকুলেশন করে, কিভাবে তোমার ট্যাক্সেবল ইনকাম বের করে, কিভাবে ট্যাক্স লাইবিলিটি বের করে, সেটাও আমরা শিখেছি, এবং আমাদের সেখান থেকে ক্যালকুলেশন করে আমাদের ট্যাক্সেবল ইনকাম কত, ট্যাক্স লাইবিলিটি কত, সেটাও আমরা শিখেছি, এবং এগুলা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু পড়িয়েছি, আমরা বোঝার চেষ্টা করেছি, কতটুকু বুঝেছ জানি না, কারণ টিচার যতই পড়াক না কেন, তোমাকে যদি বাসায় তুমি যদি না পড়ো, তাহলে কিন্তু এটা তোমার শেখা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের জন্য যে জিনিসটা সবচেয়ে
চ্যালেঞ্জিং, তোমরা বই কিনে বইয়ের পাতা পর্যন্ত জানো না এবং বইয়ের সেকশন জানো না, তাহলে তো সেখানে বিশাল একটা চ্যালেঞ্জ থেকে যাবে। কি বইটা তো পড়বা, অ্যাটলিস্ট ঘন্টার পর ঘন্টা পড়তে হবে, তো না পড়লে তো তোমার কোত্থেকে শিখবে এটাতে, সেটা তোমাদেরকে দেখার বিষয় আছে। সালাম মুক্তাদির, ওই গাড়িটা ডিস্টার্ব করতেছে আমার, কালকে সকালবেলা এই যে দাওয়াত আছে, এই গাড়িটা ডিস্টার্ব হচ্ছে, তুমি একটু কষ্ট করে হুন্ডা নিয়ে চলে আসো। তুমি বাড়ি দ্বারা আছো, তুমি কখন আসবা? তুমি না আসলে হবে না, অন্যদের হবে না। হ্যাঁ তুমি আসো, তুমি আসো, তুমি আসো, ওরা না তুমি আসো, তারপর দেরি হোক অসুবিধা নাই, রাতে 10টা বাজো কোনো অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ তুমি না আসলে এটা হবে না, ওদেরকে ওদেরকে কোনো কিছু কাজ করতে দেবো না, তুমি আসো, তুমি আসো, ঠিক আছে, ওকে, আসো আসো, তুমি আসো, হ্যাঁ তুমি আসো, হ্যাঁ আসো, হ্যাঁ। তো এই এখন এখানে এখানে জিনিসটা বুঝি না, তাহলে আমাদের প্রসেসটা দেখো, ইনকাম ট্যাক্সের যে প্রসেস আছে, এই আমি ইনকাম ট্যাক্সের যে প্রসেসগুলো আমি বলেছি, তো এই সাইকেল অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে। এখন যেহেতু এই এতে ব্যাগটাকে আপলটা নেই, ব্যাগটা নেই। এখন যেহেতু এক হাত ধুয়ে এই ছুরি দিয়ে ওটা কাটো, এটা এই গুছায় ফেলো ব্যাগা। এখন যেহেতু আমার ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করে ফেলছি আমরা, এখন ইনকাম ট্যাক্স ল বলে যে আমাকে ট্যাক্সটা দাও। ওকে ফাইন, এখন ট্যাক্স আমরা কিভাবে দেব? আমাকে পানি দিয়ে আগে। এখন ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এখানে বলতেছে যে ইনকাম ট্যাক্স অথরিটি দুইভাবে ট্যাক্স পেমেন্ট করবে। দুই ওয়েতে, দেয়ার আর টু মেজর স্টেপস। এক নাম্বার হলো যে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হবে, আর এরপরে বলেছে যে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করার পরে যখন ইয়ার এন্ড হবে তখন সেক্ষেত্রে ব্যালেন্সটা আমাকে পেমেন্ট করবা। তাহলে আমরা ট্যাক্স পেমেন্টটা কতভাবে করব? দুইভাবে করব। একটা হলো সে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করব, আর বছর শেষে যখন হবে তখন সেখানে ফান্ডা চালা, তো সেক্ষেত্রে কি করব সেখানে আমরা কি করব? আমাদেরকে ঠান্ডা পানি দাও, সেখানে আমরা কি করব? আমরা ব্যালেন্সটা পেমেন্ট করব। আচ্ছা, তাহলে এখন স্টেপ বাই স্টেপ সেকশন 86। সেকশন 86টা অনেক বড় চ্যাপ্টার, সেকশন 86টা অনেক বড় চ্যাপ্টার। সেকশন 86 থেকে সেকশন 151, সেকশন 86 থেকে সেকশন 151, সেকশন 86 151 পর্যন্ত হলো যে অ্যাডভান্স ট্যাক্স। আপনারা কালকে মতো কাট হাতটা দিয়ে কাটের দেখে। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আমরা পেমেন্ট করব, এই অ্যাডভান্স ট্যাক্সের কিভাবে পেমেন্ট করব সেটা বলা আছে টু ওয়েতে। এটা হচ্ছে যে এটাকে আমরা বলি টিডিএস, আর একটা আছে অ্যাডভান্সের ডাইরেক্ট পেমেন্ট। ডাইরেক্ট পেমেন্টটা আমাদের সেকশন ভিতরে আছে, সেটা সেকশন 154 থেকে 159 পর্যন্ত। এটা ডাইরেক্ট অ্যাডভান্স ট্যাক্স। আর এটা হলো যে অ্যাট সোর্সে সেকশন 86 থেকে সেকশন 151 পর্যন্ত হলো যে অ্যাট সোর্স লেখা আছে, দেখো চ্যাপ্টার 1 ডিডাকশন অফ ট্যাক্স ফ্রম রেসিডেন্স, টিডিএস যেটাকে বলা হয়, ডিডাকশন অ্যাট সোর্স। এটা সেকশন 86 থেকে সেকশন 151 পর্যন্ত আছে। ওকে, এখন এখানে ভালো করে বুঝে নাও যে টিডিএসটা কি, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সটা কি। যখনই তোমার কোনো ইনকাম হবে, সেই ইনকামের সাথে সাথে তোমাকে ট্যাক্সটা দিতে হবে। যেমন তোমার উদাহরণ দেওয়া যায় যে তোমার ব্যাংকে তুমি এফডিআর রেখেছো, সেখান থেকে ইন্টারেস্ট হলো, তখন ট্যাক্সের ল অনুযায়ী 10% কেটে তোমার ইন্টারেস্টটা পেমেন্ট করলো ব্যাংক। অর্থাৎ তোমার 100 টাকা
ইন্টারেস্ট যদি হয় থাকে তাহলে 10 টাকা কেটে 90 টাকা তোমাকে দিবে, বাকি 10 টাকা ওরা গভর্নমেন্টকে পেমেন্ট করে তোমাকে একটা সার্টিফিকেট দিবে যে তুমি ট্যাক্স পেমেন্ট করেছো। সেই 10 টাকা তুমি বছরের শেষে তোমার ট্যাক্স লাইবিলিটির সাথে তুমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবা। কি বুঝলাম? স্যার যখনই ইনকাম হবে তখন যে আমাকে ইনকামটা পে করবে সেই ওখান থেকে একটা ট্যাক্স কেটে রাখবে, যেটা বছর শেষে আমি আমার টোটাল ট্যাক্স লাইবিলিটির সাথে সমন্বয় করতে পারবো। তো বাকিরা যদি কোনো কথাই না বলে তো তাহলে কেমনে পড়াবো? তুমি তো বুঝে গেছো রে বাবা, তুমি তো বুঝে গেছো। তো তাহলে বাকিরা যদি কিছুই না বুঝে তো তাহলে আমরা কেমনে কি করবো? আমি তো বুঝছি না, কোনো কথাই তো বলতেছে না ছেলেপেলেরা। ছেলেপেলেরা কোনো কথাই বলে না রে, কেমনে পড়াবো, কেমনে কি করব? হ্যাঁ, কেমনে করাবো বলো? হ্যাঁ, তাহলে আমার এই যে টিডিএসটা আগে বুঝতে হবে যে আমার যে জায়গায় আমার ইনকাম হবে, হ্যাঁ, আমার যেই জায়গায় ইনকাম হবে সেখানে আমার আহ, আমার যে জায়গায় ইনকাম হবে সেটা আমাকে এই ডিডাকশন এট সোর্স করবে। ওকে ফাইন, ডিডাকশন কিভাবে করে একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তো এই তো এখন এই জিনিসটা বুঝতে হবে, না বুঝলে তো তোমার এই কেমনে হবে বলো? কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার, এই পর্যন্ত বুঝতে পেরেছি। এতক্ষণে আপনি ঘুম থেকে জেগে উঠছেন? না স্যার, ছিলাম ক্লাসে। ওকে, তাহলে আমরা কি করব? অ্যাডভান্স ট্যাক্স দিব। অ্যাডভান্স ট্যাক্স দুটো ফর্মে, দুটো ফরম্যাট, এটা হচ্ছে টিডিএস আর এটা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট। একটা হচ্ছে টিডিএস আর একটা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট। ওকে, আচ্ছা। তো এখন টিডিএসটা কত সেকশন 86 থেকে সেকশনগুলো বললাম, এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, মনে রাখবা এটাতে। আচ্ছা, আর আরেকটা হলো যে আহ, আহ, এই আর হচ্ছে ডাইরেক্ট পেমেন্ট। ডাইরেক্ট পেমেন্টে আমরা ডাইরেক্ট পেমেন্ট যখন হবে তখন আমরা বলবো, হ্যাঁ, আমরা বলবো, হ্যাঁ, পেয়েছো কালকে সকালবেলা, বলছিলাম কালকে সকালবেলা আমার ড্রাইভার আসবে। হ্যাঁ, তুমি তো আম কালকে সকালবেলা কিনবা, কালকে সকালবেলা কিনবা না আম? হ্যাঁ, যাও, আমি তোমার ভাড়া দিয়ে দেবো, তোমার ভাড়া দিয়ে দেবো, ভাড়া দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাড়া দিয়ে দেবো, তুমি যাও একটু কষ্ট করে। আচ্ছা, আনো আনো, রাতে আনো, রাতে আনো, রেখে দাও ঠান্ডা, ঠান্ডা 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 থেকে আনি, ঠান্ডাতে রাখো। 1 কেজি ক কেজি থাকে?
না 25 কেজি না 20 কেজি আনতে পারো, 20 কেজি, 25 কেজি না, 25 কেজি আমি আগে আম কিনে ফেলছি তো, ওইগুলো না, 20 কেজি আনো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পয়সা, হ্যাঁ। তো এই এখন এই এটা তো এই বুঝছো, তাহলে এটাকে আমার অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হবে, ওকে? আচ্ছা, এখন এখন তাহলে আমাকে বারবার বলতেছি এটা মাথা রাখবা, বারবার বলছে মাথা রাখবা এটা, এটা যেন ভুল হওয়ার কোনো স্কোপটা নেই এটাতে, হ্যাঁ? ট্যাক্স পেমেন্ট দুই ভাবে হয়, একটা পেমেন্ট হয় টিডিএস আর একটা পেমেন্ট হয় ডিরেক্ট। টিডিএসটা হবে 86 থেকে, হ্যাঁ, এটা কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি একটা এক্সাম্পল। আমার যদি এফডিআর ইন্টারেস্ট থাকে, সে এফডিআর থেকে ওটা কেটে দিয়ে দিবে, এবং সেটা ট্রিটমেন্টটা কিভাবে হবে, সে 100 টাকা থেকে 10 টাকা কেটে 90 টাকা আমাকে দিয়ে দিবে, বাকি 10 টাকার আমাকে ট্যাক্স সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেট দিয়ে আমি আমার যে টোটাল ট্যাক্স লাইবিলিটি হবে সেটা আমি অ্যাডজাস্টমেন্ট করে নেব বছরের শেষে। এবার আসো, এটা আচ্ছা, এখন এই যে 86 থেকে, সেকশন 86 থেকে 150 ওই যে কিভাবে পড়বা, এক একটা সেকশন পড়বা, এটা এক্সেলে তৈরি করে, যে এটাকে লিখবা যে এটা এত পার্সেন্ট, এটা এ সিস্টেম, এটা এ সিস্টেম, ডান পাশে লিখে সামারি করবা। যেমন প্রথমটা আছে সেকশন 86, স্যালারি থেকে তুমি টিডিএস কিভাবে কাটবা। আচ্ছা, স্যালারি থেকে আমরা আমাদের মনে করো স্যালারি থেকে আমাদের ওই যে একটা অঙ্ক যে করাছিলাম, আমাদের স্যালারি থেকে আমাদের ট্যাক্সেবল ইনকাম হয়েছিল, তাই না? 45 লক্ষ টাকা না কত লাখ টাকা, খেয়াল আছে? তো সেখানে মনে করো সবগুলা মিলে আমরা ট্যাক্স কালেকশন করে ট্যাক্স লায়াবিলিটি আসলো আমার 6 লাখ টাকা, নেট ট্যাক্স লাখ কত আসলো? 6 লাখ টাকা। তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করবে, ভাগ করে প্রত্যেক মাসে কত আসে 12 দিয়ে ভাগ করলে, বুঝাও, কত আসবে? 50,000 টাকা। এই 50,000 টাকা কাটবা, বুঝাও, এটা সেকশন 86, ঠিক আছে? এভাবে করে অঙ্কগুলাকে, সেকশন গুলাকে দেখবে, বাকিগুলা কোনটা পার্সেন্টেজ আছে কোনটা কি আছে এভাবে করে নোট করে ফেলবা। Section 154 is a direct advance tax payment. Very, very important. Very, very important. এক লাইনও বাদ দেওয়া যাবে না। এখানে বলছে সেকশন 154 এ পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স, বই কি আছে তোমাদের কাছে? না থাকলে আমি কি করব? বই কি আছে? জি স্যার। হ্যাঁ, সেকশন 154 এর ভিতরে 154 এর ভিতরে আছে অ্যাডভান্স পেমেন্ট, এই তো অ্যাডভান্স ট্যাক্স, হ্যাঁ। বাংলাটা পড়তে চাইলে এটা পড়তে পারো যে অগ্রিম কর পরিশোধ। তাহলে এখানে লেখা আছে যে
অগ্রিম কর কাদেরকে দিতে হবে? প্রথম কথা হলো যে যার বছরে আনুমানিক 6 লক্ষ টাকার বেশি হবে তাকে অগ্রিম কর দিতে হবে। প্রথম কন্ডিশন। এটাই কন্ডিশন মনে রাখো। ওকে, এবারে সেকেন্ড কন্ডিশন যে অগ্রিম কর কখন পেমেন্ট করব, এটা মুখস্থ রাখো। পড়ো কি আছে এখানে, কখন পেমেন্ট করব? পনেরোই সেপ্টেম্বর, 15 ডিসেম্বর, 15 মার্চ আর 15 জুন। ওই যে 6 লাখ টাকা ট্যাক্স আসছে সেটা কি করব? প্রত্যেক মাসে মাসে 25% কাটবো, প্রত্যেক মাসে মাসে কাটবো। অথবা আমার বিজনেসের ইনকাম হচ্ছে মনে করো আনুমানিক ইনকাম হয় 6 লাখ টাকা, তাহলে আমার 4টা ভাগে ভাগ করব। 6 লাখ টাকা 4 দিয়ে ভাগ করলে কত আসে? 1.5 লাখ টাকা। এই যে এইভাবে পেমেন্ট করব। এরপর দেখো বাকি সেকশন গুলো যদি তুমি কিস্তি প্রদানে ব্যর্থতা হও তাহলে জরিমানা আছে। আর এই যে অগ্রিম করটা পেমেন্ট করলা বছরের শেষে, তোমার যত ট্যাক্স লায়াবিলিটি হবে সেই ট্যাক্স লায়াবিলিটি থেকে এই অগ্রিম করটা কি করবে? তুমি ক্রেডিট ভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। এটা বাই সেকশন 158। আর অগ্রিম কর পেমেন্ট করতে না হলে তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, আরো অনেক পেনাল্টি আসবে। এগুলো এই সেকশন গুলাতে আছে, এগুলা দয়া করে পড়ে নিবা এবং এটাকে নোট তৈরি করে নিবা। নোট তৈরি করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেটা আমার সাথে শেয়ার করবা আগামী ক্লাসে ইনশাল্লাহ। এগুলা নোটগুলা করে ফেলো, আজকে অনেক পড়ালাম, এগুলা নোটগুলো তৈরি করে ফেলো আল্লাহর ওয়াস্তে। এইগুলা তৈরি করে একটু পড়ার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।